মাননীয় শুনতে পাচ্ছেন? আপনার দল তৃণমূল কংগ্রেস আজকে ভেঙে খান খান হয়ে গেল। দেখুন একবার। আমাদের পরিষদীয় দলের 3 ভাগের 2 ভাগ বিধায়ক আমাদের এই পরিষদীয় দল ঠিক করে তা মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। 1 মাস আগেও আপনি ভাবতে পেরেছিলেন যে আপনার তৈরি দল তৃণমূল আজ আপনার এই হাতছাড়া হয়ে যাবে? শেষ পর্যন্ত বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদের 80 জন এমএলএর 60 জনই তার সাথে চলে গেছে, আর আপনার হাতে থাকলো মাত্র 20 জন। কি করবেন বলুন তো এই 20 জন নিয়ে এখন? উল্টো করে ঘন্টা বাজাবেন? অবশ্য সেটা আপনার অভ্যাস আছে, উল্টো করে ঘন্টা বাজানো। তা কোথায় গেল আপনার সেই একটা সবজান্তা সর্বিলাসী মনোভাব? দেখুন আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস। নিজের ভাইপোকে উত্তরসূরি করার জালে পিসি ভাইপো দুজনে মিলেমিশে ফেসে গেলেন। শুধুমাত্র নিজের ভাইপোকে সর্বসুবিধা দেওয়ার অসৎ খেলায় আপনি আজ হেরে গেলেন। দলে যারা একটু আধটু যোগ্য ছিল তাদের আপনি এক এক করে লাথি মেরে দূরে ফেলে দিয়েছেন। একদিন মাননীয় শুভেন্দু অধিকারীকে যোগ্য সম্মান দেননি বলে আজ সে আমাদের মুখ্যমন্ত্রী। এই কদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন সময়ে আপনি তাকে সর্বসমক্ষে অপমান করলেন। দেখুন আজকে সে বিরোধী দলনেতা, আর আপনি দুর্নীতিকে আড়াল করার জন্য যার যার মাথায় হাত রেখেছেন আজকে তারা সবাই এক এক করে জেলে ঢুকছে। এই জন্যই বলে পাপ বাপকেও ছাড়ে না। আপনার চোখের সামনে আপনার স্নেহধন্য নেতারা রাজপ্রাসাদের মতো বাড়ি, ডজন ডজন গাড়ি, কোটি কোটি টাকা, পার্ক, সুইমিং পুল, এমনকি স্টেডিয়ামও বানিয়ে ফেলেছেন। এগুলো সব আপনি দেখেও না দেখার ভান করেছেন। ভাইপো একা বিভিন্ন নামে প্রায় 24টা প্রপার্টি করেছে। আপনি জানতেন না মাননীয়া? আর কবে চোখ খুলে দেখবেন আপনি বলুন তো? আপনার সেই সততার জ্ঞান চক্ষু ফোটার আগেই নিজের দলটাই ফুটে গেল। এই আপনি নিজের দলের যে সিম্বলটা সেটাও নাকি আপনি চুরি করেছেন। মানে ভাবতে গেলে আমার মাথা ঘোরায়। প্রতীক চোর তৃণমূল, অভিযোগ এখন। ভাবুন তো, যে শিল্পীটা ওই সিম্বলটা তৈরি করলো তাকে সর্বসমক্ষে আনা তো দূরের কথা, বরং সবার কাছে আপনি বলে বেড়ালেন কি ওটা নাকি আপনার নিজের হাতে তৈরি করা সিম্বল। এখন কি করবেন সেই সিম্বল দিয়ে? ঘাস ফুলের ভর্তা বানাবেন? তাই করুন, পিসি ভাইপো দুজনে মিলে ভর্তা বানাবেন আর খাবেন, ঘাস ফুলের ভর্তা। মাননীয় আজকে নিজের মুখেই স্বীকার করলেন যে তার দলে অনেক নেতা নেত্রীর অবৈধ সম্পত্তি রয়েছে। দেখুন একবার কি বলছে, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। হঠাৎ করে কেউ কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্য শুধুমাত্র তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। হ্যাঁ ম্যাডাম, আপনি যে কত বড় খেলোয়াড় সেটা 26-এর নির্বাচনে সাধারণ মানুষ আপনাকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। এখন তো ক্ষমতা নেই, হাতে অফুরন্ত সময়, একটু শান্ত হয়ে ভাবুন না। বিরোধীদের আর সাধারণ মানুষকে চোখ রাঙিয়েও তো নির্বাচনে জিততে পারলেন না। আর আজকে দেখুন কি দিন এলো, নিজের দলের নেতাদেরই হুমকি দিতে হচ্ছে যাতে তারা দল ছেড়ে না পালায়। একেই বোধহয় বলে চিরদিন কাহারও সমান নাহি যায়। আমার সোজা সাপটা একটা প্রশ্ন আছে, আপনি যদি জানতেনই যে আপনার দলের নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছে, তাহলে আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? যখন কেউ দল ছেড়ে বেরিয়ে যায় ঠিক তখনই কি তাদের দুর্নীতির কথা আর সম্পদের কথা মনে পড়ে আপনার? আপনি যখন প্রশাসনিক প্রধান ছিলেন তখন এই দুর্নীতিগুলো দমন না করার দায়ে আজকে তো সবার আগে আপনাকে তদন্তের আওতায় আনা উচিত। কারণ একজন মুখ্যমন্ত্রীর প্রথম দায়িত্ব নিজের দলকে বাঁচানো নয়, বরং প্রশাসনকে সৎ এবং স্বচ্ছ রাখা। আজ আপনি নিজের মুখেই প্রমাণ করে দিলেন যে প্রশাসনকে আপনি সঠিক কাজে ব্যবহার করেননি। নতুন সরকার ক্ষমতায় আসার পর আজ আপনার নেতা নেত্রীদের বিপুল সম্পত্তি, কারি কারি টাকা আর সব প্রাসাদের মতো বাড়ি জনসমক্ষে বেরিয়ে আসছে। আর আপনি 15 বছর ধরে নিজের সংসারেরই হাড়ির খবর আপনি রাখতে পারলেন না। ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আসলে সবই আপনি জানতেন, জেনে শুনেও চুপ ছিলেন, কারণ আপনি চেয়েছিলেন সময় মতো এই দুর্নীতির তথ্যগুলোকেই ব্ল্যাকমেলের মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে। সত্যি আপনি বিশাল বড় একজন খেলোয়াড়। তবে আপনিও একটা কথা মাথায় রাখবেন, মানুষ কিন্তু আপনার থেকেও বিশাল বড় খেলোয়াড়। তারা আপনার এই নোংরা খেলাটাকে ধরতে পেরেছিল বলেই আজ আপনাকে ব্যালট বক্সে সম্পূর্ণরূপে ধরাশায়ী করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিশাল বড় এক অ্যালিগেশন লাগালেন। আপনারা মন দিয়ে ওনার কথাগুলো শুনবেন, তারপরে বোঝার চেষ্টা করবো আসলে কোনটা ওনার মুখ আর কোনটা ওনার মুখোশ। চলুন মন দিয়ে শুনবেন কিন্তু। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার।
সত্য ভান্ডার। আপনার হৃদয়ে সত্যির ভান্ডার? সারাদিনে কটা সত্যি কথা বলেন আপনি? এতক্ষণ ধরে উনি যা যা বললেন আপনাদের কি মনে হয় এর একটা কথাও সত্যি? যদি সত্যি সত্যি হতো কথাগুলো তাহলে ওনাকে নিজের আর নিজে দিতে হতো না যে আমি সত্যি বলছি, আমার হৃদয়ে সত্যির ভান্ডার। উনি নিজেই বলছেন যে এটা অন্য দেশের ম্যাটার, এটা বলা উচিত নয়। তারপর উনি সেই দেশের নাম উচ্চারণ করে কি করে বললেন? সব থেকে বড় কথা, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ওনাকে নিজে থেকে ফোন করে বলেছেন। এবং এই কথা যদি দেশের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বারণ করে থাকেন তাহলে উনি আজকে সর্বসমক্ষে মাইক ধরে সেটা কি করে বলছেন? উনি বলছেন কাকে দিয়ে গায়েব করানো হয়েছে, কার নাম উঠে এসেছিল, তার সবটাই নাকি উনি জানেন। শুধু এই কথার ভিত্তিতে তো ওনাকে অ্যারেস্ট করা উচিত, কারণ উনি জেনে শুনেও এতদিন কেন চুপ ছিলেন? এখন তো তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে সবটা বেরিয়ে আসবে। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, বাংলাদেশের যে জঙ্গি জিহাদিরা তারাও কিন্তু এই একই অ্যালিগেশন লাগিয়ে আসছে, আর সেটা শুনে শুনে উনি মুখস্থ করে সেই একই অ্যালিগেশন উনিও লাগাচ্ছেন শুধুমাত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতকে বিপাকে ফেলার উদ্দেশ্যে। আর সেই জন্যই ওনাকে কথা কথায় বলতে হয় আমি ভারতকে ভালোবাসি। মনে রাখবেন, যে বেশি মিথ্যা কথা বলে কথায় কথায় সেই বলে আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না। উনি তার একদম জ্বলন্ত উদাহরণ। আপনারা ওই ভিডিও ক্লিপটা আরেকবার দেখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে উনি সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন। এই কদিন আগে তো এই রাজ্যের উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন লাগাতে ওনার একটুকু ভাবলো না? এবার আপনারাই বলুন তো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন লাগানোর পরেও ওনাকে দেশপ্রেমী বলা যায়? আর এর পরেও কি ওনাকে বাইরে রাখা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় ভারত। সত্যান্বেষী